গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদেরকে গ্রামার পোর্শনের যে নেয়ার সেন্টেন্স, সেই নেয়ার সেন্টেন্স তোমাদেরকে শেখানো হবে এবং তোমরা বিশ্বাস রাখতে পারো যে খুবই সহজ উপায়ে, খুবই সহজ পদ্ধতিতে তোমরা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই নেয়ার সেন্টেন্সটা শিখতে পারবে। তো কতগুলো প্রসেস, শর্টকাট রুলস রয়েছে যার মাধ্যমে তোমরা নেয়ার সেন্টেন্স শিখে নিতে পারবে। তো আগে আমরা জেনে নেব ন্যারেশন চেঞ্জ কথাটার অর্থ কি, ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি। ন্যারেশন, ন্যারেট, NARRATE, ন্যারেট কথাটার অর্থ হচ্ছে বর্ণনা করা। সেটা ভার্ব ফর্ম, তার নাউন ফর্ম হচ্ছে ন্যারেশন। ন্যারেশন মানে বর্ণনার, চেঞ্জ পরিবর্তন, তাহলে বর্ণনার পরিবর্তন, যেটাকে আমরা শর্টকাটে বলে থাকি উক্তি পরিবর্তন। তাহলে ন্যারেশন চেঞ্জ কথাটার অর্থ হলো কি, উক্তি পরিবর্তন। এবারে উক্তি কথাটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচ বলতে জিনিসটা কি না, ডাইরেক্ট মানে কি, সাপোজ অনুপম ওখানে দাঁড়িয়ে আছে, অনুনয় ওকে একটা ঢিল ছুঁড়ে দিল, ওকে ডাইরেক্ট হিট করলো। আচ্ছা, অনুপম ওখানে দাঁড়িয়ে আছে, অনুনয় শুভমকে ইশারা করে বলে দিল যে ওকে একটা ঢিল মারো। তো শুভম কি করলো, অনুপমকে ঢিল মারলো। এটা কি হলো, এটা পরোক্ষ। তাহলে কিন্তু মূল হত্যাকর্তাকে না অনুনয়, অনুনয়ের দ্বারা অনুপম আহত হলো। তো সরাসরি ভাবে যখন কোনো কাজ করা হয় তখন আমরা তাকে বলি ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ, আর যখন কারো মাধ্যমে কিছু করা হয় তখন তাকে আমরা বলি ইনডাইরেক্ট বা পরোক্ষ। এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। এই জিনিসটা ক্লিয়ার করতে পারলে আমরা ন্যারেশন চেঞ্জের একটা ধাপ আগিয়ে যাব। ক্লিয়ার? দেখো, রাম সেড আই অ্যাম আনওয়েল। রাম সেড আই অ্যাম আনওয়েল। রাম বলেছিল আমি হলাম অসুস্থ। এই কথাটা শুনলাম। এই যে রাম সরাসরি কথাটা বলছে, রাম সরাসরি বলছে কি আমি অসুস্থ, এই কথাটা যে শুনলাম এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? তো এটাকে আমাকে কি করতে হবে, ইনডাইরেক্ট ভাঙতে হবে। কেমন করে ভাঙতে হবে, এই যে পদ্ধতি বা প্রসিডিওরটা, এটাকে আমরা বলি ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে? এই কতগুলো শিডিউল বা কতগুলো রুলস রয়েছে যার মাধ্যমে আমি এটাকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে যাব। তাহলে রাম সেড আই অ্যাম ওয়েল, তো এই কথাটা প্রথম মানে হচ্ছে আমাকে মানেটা একটু হলেও উপলব্ধি করতে হবে বা বুঝতে হবে, এবং সেই অর্থটাকে নিজের মতো করে সাজিয়ে বাংলাতে বাড়িতে এসে বলতে হবে। তাহলে আমি কি শুনলাম, আমি শুনলাম রাম বলেছিল আই অ্যাম আনওয়েল, আমি অসুস্থ। এই কথাটা শুনলাম, এটা রামের সরাসরি কথা। এবার আমি যখন বাড়িতে এসে নিজের খাতাতে সাজিয়ে গুছিয়ে লিখবো, তখন কি লিখবো, কি বলবো, রাম বলেছিল যে সে হয় অসুস্থ। তাই তো? আমি আর ওখানে দেখো খেয়াল কি কি পরিবর্তন হচ্ছে, রাম বলেছিল আমি অসুস্থ, ডাইরেক্ট স্পিচ। যখন আমি ইনডাইরেক্টে করলাম, কি করলাম, রাম বলেছিল যে সে হয় অসুস্থ। দেখো, রাম সেড আই অ্যাম আনওয়েল, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি। আর এটাকে আমি যখন নিজের মতো করে সাজিয়ে বলছি তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে যে ট্রান্সফার করার পরিবর্তনটা বা নিয়মটা, এটাকে আমরা বলি ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে? তাহলে দেখো কি কি পরিবর্তন ঘটছে। দেখো এখানে এই যে অংশটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটার একটা বিশাল গুরুত্ব। আচ্ছা, এই যে কোটেশন দেখতে পাচ্ছ, ইনভার্টেড কোমা, ইনভার্টেড কোমাগুলো রয়েছে, এই ইনভার্টেড কোমাটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটা একটা বিশাল গুরুত্ব। এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়, এটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। এটা কেন বিশাল গুরুত্ব না, এই যে রিপোর্টিং ভার্ব, এই অংশটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই দিকের অংশটারও পরিবর্তন ঘটবে, টেন্সের পরিবর্তন ঘটবে। দেখো মজাটা কিরকম। আর একটা ন্যারেশন চেঞ্জ করতে গেলে রিপোর্টেড স্পিচটা ভালো করে লক্ষ্য রাখতে হয় যে এটা কি বাক্যে রয়েছে। ন্যারেশন চেঞ্জ 5 প্রকার বাক্য নিয়ে তৈরি হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্সকে দিয়ে ন্যারেশন চেঞ্জ করা হয়। ক্লিয়ার? আগে আমাকে প্রথমে দেখে নিতে হবে ইনভার্টেড কোমা অর্থাৎ রিপোর্টেড স্পিচ, যাকে আমরা রিপোর্টেড স্পিচ বলছি। এই রিপোর্টেড স্পিচটা কি সেন্টেন্সে বা কি বাক্যে আছে।
এটা একটা সব থেকে ভাইটাল পয়েন্ট। আগে আমাকে এটা দেখতে হবে এটা কি সেন্টেন্সে আছে। তাহলে আই অ্যাম ওয়েল, সরি আই অ্যাম আনওয়েল, এটা কি সেন্টেন্সে আছে? আচ্ছা অঙ্কন, এটা কি সেন্টেন্সে আছে? ভেরি গুড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে তার রুলটা আমাকে জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে কি করতে হয়, এটা ভালো করে পয়েন্ট করে রাখতে হবে, কতগুলো পয়েন্ট আমাকে নোট করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম কাজ হচ্ছে, এটাকে আমি একটু আগে কি বললাম, এই সেটটাকে কি বললাম, কখনো সময় দেখবে সেট আছে নতুবা সেট টু আছে, ঠিক আছে? সেট বা সেট টু, এটাকে কি বলে শুভম? একটু আগে বললাম এই অংশটা কি বলে? সেট। অঙ্কন, সেট বা সেট টু কে কি বলে বলো শান্তি? রিপোর্টিং ভার্ব বলে। এই রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হবে। যদি শুধু সেট থাকে তাহলে সেট নেমে যাবে, আর যদি সেট টু থাকে তাহলে টোল্ড হবে। তাহলে প্রথম পয়েন্ট কি বুঝতে পারলাম? বুঝতে পারছো আহলি? তাহলে সেট থাকলে শুধু সেটই হবে, আর যদি এখানে সেট টু থাকতো তাহলে উঠে কি হতো? কি হতো? টোল্ড হতো। তাহলে এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, এবারে দেখো এইটাকে আমি একটা পার্ট ধরে নেবো, এই অংশটাকে একটা পার্ট ধরে নেবো, এই অংশটাকে একটা পার্ট ধরে নেবো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এইভাবে আমি ধরে নেবো। তো দুটো পার্টকে যে জয়েনিং করব তার জন্য একটা ঘটককে চাই। তো ঘটক এখানে কে এসে আসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে বাক্যটা, রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে ঘটক হিসাবে আসবে সব সময় দ্যাট। দ্যাট আসবে, দ্যাট। এটা পয়েন্ট ডাউন করো, ঠিক আছে? দ্যাটের পর ছকটাকে সাজিয়ে নাও, ছকটাকে সুন্দরভাবে সাজিয়ে নাও। তাহলে প্রথম কি হলো, সেট থাকলে সেটই বসবে, সেট টু থাকলে সেট টু থেকে টোল্ড হবে, দুটো অংশকে যুক্ত করার জন্য কে বসবে? দ্যাট। দ্যাটের পর প্রোনাউন অনুযায়ী সাবজেক্ট বসবে। প্রোনাউন অনুযায়ী কেন? দেখো একটা এক্সাম্পল দিয়ে আছে, রাম সেড, রাম বলেছিল আই অ্যাম আনওয়েল, আমি অসুস্থ। ক্লিয়ার? এই কথাটা যখন শুনলাম নিজের মতো করে এসে বাড়িতে কি লিখবো? রাম বলেছিল আমি অসুস্থ। তাহলে আমার মতো করে যখন সাজিয়ে বলবো তখন কি বলবো? রাম বলেছিল যে সে অসুস্থ। তাহলে এখানে প্রোনাউনটা চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না? প্রোনাউনটা চেঞ্জ হচ্ছে, তাহলে আইটা কি হয়ে যাবে? হি। হি হয়েছে। আচ্ছা, এবার তাহলে লিঙ্কার ওয়ার্ডের পর কি বসলো? প্রোনাউন অনুযায়ী সাবজেক্ট, তারপর কি বসবে? টেন্স অনুযায়ী ভার্ব। এই ছকটাকে সাজিয়ে নাও, তাহলে তোমরা পারবে। তাহলে আরেকটা পয়েন্ট, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে এটাকে আমি একটু আগে কি বললাম, সেটটাকে রিপোর্টিং ভার্ব, এইটা যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট টেন্সে থাকে, অথবা যদি সেটই থাকে, তাহলে এই অংশটা টেন্সের, ভার্বের টেন্সের পরিবর্তন ঘটবে, ঠিক আছে? তাহলে এমটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। হি ওয়াজ আনওয়েল। দেখো এই যে, আর এখানে মনে রাখবে যদি সেজ থাকে, যদি সেজ থাকে তাহলে সেজই বসবে, যদি সেজ টু থাকে তাহলে টেলস বসবে, তাহলে টেলস বসবে। আর মনে রাখবে সেড ছিল বলে যেমন এদিকে ভার্বের পরিবর্তন ঘটেছিল, টেন্সের পরিবর্তন ঘটেছিল, তো হ্যাঁ, এই পাস্ট টেন্স ছাড়া যদি অন্য কোনো টেন্স থাকে তাহলে কিন্তু পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে যেটা শিখালাম সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটা মাত্র প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি, তোমরা নিজেরাই এটা করতে পারবে। দেখো খুব একটা ইজি কোশ্চেন দিয়েছি। রিয়া সেজ টু টিয়া উই আর গোয়িং টু দীঘা, ঠিক আছে? তাহলে প্রথম আমার করণীয়টা কি হবে?
প্রথম করণীয়টা কি হবে অর্কশ্রী? প্রসন্ন, প্রথমে আমার করণীয়টা কি হবে? ভেরি গুড। এই কোটেশনের মধ্যে অংশটা, যেটাকে আমি কি বলি, রিপোর্টেড স্পিচ, এটা কি বাক্যে বা কি সেন্টেন্সে আছে সেটা আগে দেখে নিয়ে, তাই তো? হ্যাঁ, তাহলে এটা কি সেন্টেন্সে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম কাজ কি দেখে নিতে হবে, রিপোর্টিং ভার্বটা কি আছে, সেজ টু আছে। তাহলে আমি একটু আগে শিখালাম সেজ টু থাকলে কি হয়? টেলস হয়। তারপরে দুটো অংশকে যুক্ত করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কে আসবে? লিঙ্গার ওয়ার্ড দ্যাট। আচ্ছা, দ্যাটের পর কি বসে? প্রোনাউন অনুযায়ী সাবজেক্ট বসে। প্রোনাউন অনুযায়ী সাবজেক্ট বসে, ভালো করে মাথায় ঢুকাও। প্রোনাউন অনুযায়ী সাবজেক্ট বসে, তারপর টেন্স অনুযায়ী ভার্ব, তারপরে অবজেক্ট। এবার এই হচ্ছে চার্ট। এই যদি ছকটাকে তুমি ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু তুমি পারবে। এবার নামি নামি যাও, ছকটাকে ফিল আপ করো। আইসি বলো কি কি হবে? রিয়া টেলস, কি হবে? টিয়া। দ্যাট, উই বলেছে, এই কথা তুমি ডাইরেক্ট ভাবে শুনছো, শুনে এসে যখন বাড়িতে এসে লিখছো, রিয়া টিয়াকে বলেছিল যে তারা, তাহলে তারার ইংরেজি কি? দে। এবারে টেন্সে পরিবর্তন হবে নাকি? টেন্সে পরিবর্তন হবে নাকি? এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে তো টেন্সে পরিবর্তন হবে না। তো পাস্ট টেন্সে হলেও তো, তাহলে আর গোয়িং টু দীঘা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই কতগুলো শর্টকাট রুল আছে, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার নতুন চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।